আমরা পড়ছি এপিডার্মাল সেল এবং এপিডার্মাল সেলগুলোর বিভিন্ন ধরনের কাজ। আমরা তো জানি যে ভাজক টিস্যু পড়ার পর এরপর আমরা যত টিস্যু পড়বো সবগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে এপিডার্মাল সেল হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুদের কাজ থাকে, যাদের কাজ থাকে তাদেরকে আমরা বলি বিশেষত্বযুক্ত কোষ বা স্পেশালাইজ সেল বা সুনির্দিষ্ট কোষ। তো আমরা এখন দেখবো অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন নিয়ে বিস্তারিত আমি কোষ ও কোষের গঠনে আপনাদের সাথে কথা বলবো। অ্যান্থোসায়ানিন একটা কেমিক্যালস, কোষের যদি পিএইচ চেঞ্জ হয়ে যায় অ্যান্থোসায়ানিন ডিফারেন্ট বর্ণ প্রদর্শন করে। তাহলে অ্যান্থোসায়ানিন কোথায় থাকবে? ফুলে থাকবে, ফলেও থাকবে, পাপড়িতে থাকবে। একই কথা তো, ফুল পাপড়ি একই কথা। তো যাই হোক, অ্যান্থোসায়ানিন আপনি ফুলের পাপড়িতে পাবেন। পাপড়ির পিএইচ চেঞ্জ হলে অ্যান্থোসায়ানিন নিজেকে চেঞ্জ করে ডিফারেন্ট কালার দেয়। এবার চলে আসে মিউসিলেজ। হোয়াট ইজ মিউসিলেজ? আপনারা যখন জবা উদ্ভিদ পড়বেন, হিবিস্কাস রোজা সাইনেনসিস, তো জবা উদ্ভিদে দেখবেন মিউসিলেজ বলে একটা কথা আছে। মিউসিন শব্দের অর্থ হলো পিচ্ছিল তরল। পিচ্ছিল তরল। তো মিউসিলেজ অ্যাকচুয়ালি পিচ্ছিল পদার্থ যেগুলা, এগুলো কোথায় থাকে? পাতায় বা কাণ্ডে থাকে। আপনি জবা গাছের পাতা ছেড়েন কিংবা জবা গাছের কাণ্ড আছে, এই কাণ্ডটা একটু চিমটি কাটেন, দেখবেন যে মিউসিলেজ বা পিচ্ছিল তরল পাবেন। অনেকেই করে কি, জবা গাছের ওই পাপড়ি টাপড়ি কিংবা পাতা পিষে এই মিউসিলেজটাকে অনেক ঔষধি মনে করে মাথার চুলের মধ্যে দেয়, তাই না? তো মিউসিলেজ থাকলে এক্সট্রা সুবিধা আছে। তো ধরা যাক এখানে মিউসিলেজ আছে, পিচ্ছিল তরল আছে, তাহলে দেখেন পরিবেশ যতই খরা হোক না কেন কিংবা যতই শুষ্ক হোক না কেন, তো এরা পানি ধরে রাখবে। ফলে ভেতরের কিন্তু পানির পরিমাণ বা উদ্ভিদের কোষের ভেতরে যে পানির পরিমাণ, এটা অপরিবর্তিত থাকবে, বের হবে না। বা বাইরে থেকে কিছু প্রবেশ করতে গেলে এখানে কিন্তু বাধা পাবে, তাই না? কারণ ডিফারেন্ট ডেনসিটির একটা লেয়ার এটা। তো যাই হোক, মিউসিলেজ এই সকল উদ্ভিদকে অত্যাধিক খরা হাত থেকে রক্ষা করে, কারণ এগুলো পিচ্ছিল তরল, পানি ধরে রাখে। এবার চলে আসি আমরা মাইরোসিনে। মাইরোসিন খুব ইউনিক একটা বিষয়। আপনারা যে ব্রকলির নাম শুনেছেন কিংবা কালিফ্লাওয়ারের নাম শুনছেন, মানে বাঁধাকপি, ব্রকলি কিংবা সরিষা উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, যখন সরিষা কাটে কিংবা ব্রকলি যখন কাটে তখন একটা দুর্গন্ধ বের হয়। তো দুর্গন্ধ বের হইলে এটা আমাদের জন্য খুব একটা ভালো অভিজ্ঞতা না। আমরা কি করি? একটু ডিফারেন্ট ভাবে নাকটা একটু সরাই ফেলি। ঠিক তেমনি সরিষা উদ্ভিদের কথাই শুধু ভাবেন। সরিষা উদ্ভিদ ভেঙে গেল, কি হয়ে গেল? ভেঙে গেল। তখন সরিষা উদ্ভিদের শরীরে আবরণী যে কোষগুলো আছে এগুলো তো মচকে যাবে, কোষগুলো ড্যামেজ হবে। কোষ ড্যামেজ হলে মাইরোসিন বলে একটা এনজাইম আছে, মাইরোসিন এনজাইম আছে, এই এনজাইমটা রিলিজ হবে বা অ্যাক্টিভেট হবে। মাইরোসিন এনজাইম করে কি, গ্লাইকোসিনোলেটকে আরেকটা কেমিক্যালে রূপান্তর করবে, এবং এই কেমিক্যালটা খুবই দুর্গন্ধযুক্ত এবং অনেক সময় টক্সিকও হয়। তো আপনি আমাকে বলেন তো, সরিষা উদ্ভিদ কি এক্সট্রা একটা সাপোর্ট পেল না? সরিষা উদ্ভিদ সরিষা ক্ষেতের মধ্যে আছে, এটা ছাগল গিয়ে কামড় দিছে, ভেঙে গেল। তখন সরিষা উদ্ভিদের যে এপিডার্মাল সেল আছে সেখান থেকে মাইরোসিন এনজাইম রিলিজ হলো। মাইরোসিন এনজাইম সরিষা উদ্ভিদের ভেতরে থাকা গ্লাইকোসিনোলেটকে কি করলো, আর একটা কেমিক্যালে রূপান্তর করলো, দুর্গন্ধ হইলো। তখন কি করবে? ওই ছাগলটা কি আর সরিষাটা খাবে? খাবে না, ফেলে দিয়ে যাবে। তাদেরকে ডিসকারেজ করতেছে। তো ছাগল যদি দুইবার এই ধরনের অভিজ্ঞতা পায়, ওরা কিন্তু আর সরিষা খেতে গিয়ে সরিষা খায় না। তাহলে সরিষা উদ্ভিদটা কিন্তু বেঁচে গেল, ব্রকলি বেঁচে গেল, কালিফ্লাওয়ার বেঁচে গেল। তো এটা একটা এক্সট্রা তাদের সাপোর্টিং বা এটা এক্সট্রা তাদের একটা সিকিউরিটি দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে কেমিক্যালটা উৎপন্ন করে, এই কেমিক্যালটা কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, দেন হচ্ছে এটা অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সো আমাদের যাদের প্রদাহ হয়, ব্যথা বেদনা যাদের আছে, সাথে হচ্ছে যাদের ক্যান্সার আছে, কিংবা যাদের হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, মানে একটু সেলগুলোকে সতেজ রাখা, বয়সটাকে একটু ধরে রাখা, তারা এই ধরনের উদ্ভিদ থেকে এই কেমিক্যালটা পৃথক করে নিয়ে এসে ব্যবহার করে। তারা তো করে না, ফার্মাসিউটিক্যালসগুলো করে। তো ব্রকলি কিন্তু খাওয়া খুবই ভালো, কালিফ্লাওয়ার খাওয়া খুবই ভালো, সরিষা খাওয়া খুবই ভালো। সরিষা এবং সরিষার তেল নিয়ে যদিও কিছু কথাবার্তা আছে, তো যাই হোক না কেন, আপনারা ব্রকলি খান, কালিফ্লাওয়ার খান। এবার চলে আসি আমরা কর্ক এবং সিলিকাতে। কর্ক এবং সিলিকা কি খুবই ইউনিক একটা ব্যাপার এটা।
এখানে আমরা দেখি কর্ক হচ্ছে একটা উদ্ভিদের বাইরের দিকে যে বাকলটা আছে এইটা, দ্যাট মিনস ডেড সেল। আর আপনারা জানেন ডেড সেল খুবই শক্ত হয়, শক্ত হলে কি হবে, একটা প্রতিরক্ষা ক্রিয়েট করবে, তাই না? বাইরে থেকে আবরণে কামড় দিতে পারবে না, উদ্ভিদটা অনেক দৃঢ় হবে, উদ্ভিদটা ভেঙে যাবে না, এক্সট্রা একটা সাপোর্ট পাবে, বাতাসে ভেঙে যাবে না, অন্য কোনো প্রিডেটর এসে তাকে কামড় দিতে পারবে না। এগুলো আপনারা একটু জেনে রাখেন। সো কর্ক। 2 নম্বর হচ্ছে সিলিকা। সিলিকা অ্যাকচুয়ালি আপনারা যে সিলিকা কেমিস্ট্রিতে পড়েছেন সেই সিলিকার কথা এখানে বলা হয়েছে। সিলিকা যদি থাকে, সিলিকা কিন্তু খুব শক্ত হয়ে থাকে, দিস ইজ এ মিনারেল বা খনিজ লবণ। তো সিলিকা থাকলে কি হয়, আরো একটু হার্ড হয়। এই সিলিকাটা থাকে কিন্তু ওই উদ্ভিদের আবরণী কোষের কোষ প্রাচীরে। সিলিকা থাকে কোথায়? কোষ প্রাচীর। কোষ প্রাচীর থাকার জন্য এরা একটা দৃঢ়তা লাভ করে, আর যত বেশি দৃঢ়তা তত বেশি তাদের সুবিধা। এটা বিশেষ করে ঘাস এবং নলখাগড়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে থাকে। আমি কিন্তু আগেই বলেছি, ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাই, ঘাস কিন্তু ভেঙে যায়। তো ঘাস দৃঢ়তার জন্য দেখেন সিলিকা ব্যবহার করছে, কর্ক টিস্যু ব্যবহার করছে, আবার লিগনিনও ব্যবহার করছে, তাই না? ঘাসকে তো টিকে থাকতে হবে। তো যাই হোক, সিলিকার কিন্তু আরেকটা মজার জিনিস হচ্ছে, সিলিকা একটা উদ্ভিদে যদি থাকে, সেই উদ্ভিদ কিন্তু এক্সট্রা প্রশান্ত কুমার নন্ডল, নন্ডল মানে হচ্ছে নাইট্রোজেন আর কি, প্রশান্ত কুমার নন্ডল, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, ইভেন ক্যালসিয়াম। সিলিকা যদি একটা উদ্ভিদের মধ্যে থাকে, তারা সিলিকা থাকলে অ্যাকচুয়ালি ফাইটোলিথ বা এরকম থলি বা ছোট ছোট জিনিস তৈরি করে সিলিকাগুলা উদ্ভিদের দেহের মধ্যে। তখন তারা এই জিনিসগুলো অ্যাবজর্ব করতে সাহায্য করে, এবং অ্যাবজর্ব করার পর এই জিনিসগুলাকে ওই ফাইটোলিথের মধ্যে জমা রাখে। তো আপনাদের এত কিছু জানার দরকার নেই, আপনারা শুধু জানবেন কর্ক, ডেড সেল এবং সিলিকা দুইটা থাকলে একটা উদ্ভিদ অনেক শক্ত হয়। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার চলে আসি আমরা বুলিফর্ম টিস্যুতে। হোয়াট ইজ বুলিফর্ম? আপনারা নিশ্চয় বাবল গামের কথা নাম শুনেছেন, কিংবা আপনারা নিশ্চয় ফোসকা, আগুনে পুড়ে গেলে এটার নাম শুনেছেন। তো মেডিকেলে কিন্তু ফোসকাকে বলা হয় বুলা। তো বুলিফর্ম বলতে অ্যাকচুয়ালি বোঝায়, ফর্ম মানে হচ্ছে আকার, বুলি মানে হচ্ছে ফোসকা। তাহলে একটা উদ্ভিদের পাতার ক্ষেত্রে চিন্তা করেন, এটা একটা পাতা একটা উদ্ভিদের, ওকে? তো আমরা এই পাশে কাটলাম, কেটে আমরা এই পাশ থেকে প্রস্থ বরাবর দেখতেছি, ওকে? এই যে মিড ভেইনটা, এখানে মিড ভেইন বলতে যে এটা এখানে আছে। তো এগুলো তো সেল। একটু চিন্তা করেন, এই যে এখানে কিছু এক্সট্রা সেল থাকে, এই যে এই জায়গায়। উদ্ভিদটা যেমন ধরেন আপনি একটা কাদের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটু চিন্তা করেন। একবীজপত্রী উদ্ভিদ, সূর্যের আলো আসতেছে, সূর্যের আলো আসতেছে এবং এরা কি করতেছে, প্রচুর পরিমাণে প্রচ্ছেদন ঘটাচ্ছে। তো প্রচুর পরিমাণে যদি প্রচ্ছেদন হয়, তাহলে প্রচুর পরিমাণে ওয়াটার লস হবে, তাই না? পানি ব্যয় হবে। পানি ব্যয় হলে উদ্ভিদটা কিন্তু মারা যাবে। তো এই ধরনের সিচুয়েশনে কি করা যেতে পারে? আমরা যদি পাতাটাকে রোল করে বন্ধ করে দিই, তাহলে সূর্যের আলো যতই পড়ুক না কেন, পত্ররন্ধ্রগুলো কি হলো, প্রচ্ছেদন কোন পথে হয়? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রগুলা, পাতাটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে পত্ররন্ধ্র যেটা আছে এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঢেকে যাবে। তো পত্ররন্ধ্র দিয়ে তখন আর কিন্তু ওয়াটার লস হবে না, মানে প্রচ্ছেদন হবে না। তো আমরা এই ধরনের একটা সিস্টেম আমরা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। কি দেখতে পাই দেখেন, দিনের যখন সকালবেলা সূর্য ওঠে, তখন তো ধীরে 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 পানি শোষণ শুরু হয়ে যায়। এই যে এগুলো আসে, এগুলো ফ্লুইড ফিল্ড হয়ে যায়, এগুলো বড় বড় হয়ে যায়। এগুলো যত বড় হবে, এগুলো টার্গার প্রেসার ক্রিয়েট করবে। তো যাই হোক না কেন, এগুলো যত বড় হবে, পাতাটাকে তত খুলে দিবে। পাতা যখন খুলে দিবে দিনের বেলা, তত বেশি কি হবে, সূর্যের আলো পড়লে তত বেশি প্রচ্ছেদন হতে থাকবে। তো একটা সময় কি হবে, এইগুলোর পানিগুলো কি সবগুলাই কমে যাচ্ছে না দুপুরবেলা প্রচ্ছেদন বাড়ার সাথে সাথে, তখন এগুলো আবার চুপসে যাওয়া শুরু হবে, এগুলো ছোট 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 হয়ে যাবে। জেনে এগুলো ছোট ছোট হয়ে যাবে, আপনি একটু চিন্তা করেন না, পাতাটা আবার রোল হবে কিনা, পাতাটা আবার রোল হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে বাবল।
পানি শোষণ করলে পাতাটাকে মেলে দেয়, আর ওদের মধ্যে পানি না থাকলে পাতাটা আবার চুপসে চলে যাচ্ছে। এটা মেকানিক্যাল একটা ব্যাপার আর কি। তো আশা করছি সবাই বুলি ফর্ম বা বাবলের মতো কোষগুলো সম্পর্কে জানতে পেরেছেন। এরা খুবই ট্রান্সপারেন্ট হয়, এদের মধ্যে পানি থাকে। এরা একবীজপত্রী উদ্ভিদের অতিরিক্ত প্রস্বেদনের হাত থেকে রক্ষা করে। তো আমরা বুলি ফর্ম কোষ নিয়ে পড়ে ফেলেছি। রোম এবং ট্রাইকোম নিয়ে আমরা পরে আবার বিস্তারিত পড়বো। রোম এবং ট্রাইকোম দুইটাই বলেন না কেন কিছুটা হচ্ছে এইরকম। তো আমরা তো জানি রোম মানে হচ্ছে লোমের মতো। তো আমরা এগুলো নিয়ে আবার বিস্তারিত বলবো আশা করছি পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।